একটি ওয়েবসাইটের জন্য প্রথমেই দরকার হয় একটি ডোমেন এবং একটি হোস্টিংয়ের। এই লেসনে আমরা হোস্টিং নিয়ে আলোচনা করব। এছাড়া আমরা আরও জানব সার্ভার কম্পিউটার এবং পার্সোনাল কম্পিউটারের মধ্যে পার্থক্য কী, হোস্টিংয়ের প্রকারভেদ, যেমন বিভিন্ন রকম হোস্টিং আছে, শেয়ার হোস্টিং, তারপর ক্লাউড সার্ভার, তারপর ডেডিকেট সার্ভার, এবং তারপরে আমরা এই বিভিন্ন রকম হোস্টিংয়ের প্রাইসিং সম্পর্কে জানব, এবং সবশেষে আমরা ই কমার্স সাইটের জন্য কোন হোস্টিং দরকার তা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই হচ্ছে হোস্টিং কি। আমাদের ওয়েবসাইটে যে ছবি, ভিডিও বা বিভিন্ন রকমের টেক্সট দেখানো হয় তাকে কন্টেন্ট বলা হয়। এই কন্টেন্টগুলো কোনো একটি কম্পিউটার স্টোর থাকে এবং ওই কম্পিউটারটিকেই সার্ভার কম্পিউটার বা হোস্টিং সার্ভার বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হোস্টিং সার্ভারও একটি কম্পিউটার, এবং আমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের যে পার্সোনাল কম্পিউটার আছে সেটিকে আমরা সার্ভার হিসেবে ব্যবহার করতে পারবো কি না, অথবা সার্ভার কম্পিউটার এবং পার্সোনাল কম্পিউটারের মধ্যে পার্থক্য কী। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পার্থক্যগুলোর জন্য আমরা একটা লিস্ট প্রিপেয়ার করেছি। তো প্রথমেই পারপাজের উপর বেস করে যে সার্ভার কম্পিউটার তৈরি করা হয় একসাথে অনেকগুলো রিকোয়েস্ট হ্যান্ডেল করার জন্য। যেমন ধরেন আপনার ই কমার্স সাইটের কথা চিন্তা করেন, এখানে অনেক মানুষ একসাথে কেনাকাটা করে, অনেক মানুষ সাইট ভিজিট করে, সো এখানে অনেক রিকোয়েস্ট আপনার সার্ভার কম্পিউটারটিকে হ্যান্ডেল করতে হয়। আর অন্যদিকে পার্সোনাল কম্পিউটারে আমরা আমাদের অফিসের ওয়ার্ক, তারপরে যদি স্টুডেন্ট হয় সেক্ষেত্রে আমরা অ্যাসাইনমেন্ট করে থাকি, অথবা আমরা ফ্রিল্যান্সার হলে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করে থাকি। এটা হচ্ছে পারপাজের উপর বেস করে। তারপর হচ্ছে যেহেতু পারপাস আলাদা হলে আমরা জানি যে হার্ডওয়্যার কনফিগারেশনও চেঞ্জ হয়। যেমন একটা সার্ভার কম্পিউটার তৈরি করতে অনেকগুলো প্রসেসর থাকে, তারপর অনেক হার্ড ডিস্ক থাকে, তারপরে সার্ভার কম্পিউটার একটা না কয়েক বছর চলতে পারে। তো এই জন্য কয়েক বছর যেহেতু চলে, সো সার্ভার কম্পিউটারের র্যাম, তারপর প্রসেসর, এগুলো অনেক মজবুত বা স্ট্রং করে তৈরি করা হয় যাতে এগুলো সহজে নষ্ট না হয়। এবং আমাদের প্রয়োজন অনুসারে সার্ভার কম্পিউটার র্যাম, প্রসেসর এগুলো বাড়ানো কমানো যায়। এই সার্ভার কম্পিউটারগুলোকে এভাবে তৈরি করা হয়। অন্যদিকে পার্সোনাল কম্পিউটারে প্রসেসর লিমিটেড থাকে। তারপরে যদি আমাদের ল্যাপটপের কথা চিন্তা করে দেখেন, আমাদের ল্যাপটপে যদি 2টা বা 4টা র্যামের স্লট থাকে তাহলে কিন্তু ওই 4টা র্যামের বাইরে কিন্তু আমরা র্যাম আর লাগাতে পারি না। কিন্তু সার্ভার কম্পিউটারগুলো এরকম না, ওখানে আপনার অনেক বেশি র্যাম বা প্রসেসর এগুলো এক্সটেন্ড করা যায়। তারপর হচ্ছে সার্ভার কম্পিউটারগুলোর সাথে আপনার অনেক স্টেবল ইন্টারনেট কানেকশন থাকে, এবং কোনো ক্ষেত্রে আপনার জিবিতে থাকে লাইনগুলো, এবং অনেক সময় আপনার মাল্টিপল কানেকশন থাকে ফেল ওভার সুইচের মাধ্যমে। যে কোনো একটি ইন্টারনেট কানেকশন ফেল করে তাহলে অন্যটি দিয়ে আনইন্টারাপ্টেড ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করা হয়। অন্যদিকে আমরা পার্সোনাল কম্পিউটার আমাদের বাসায় ইউজ করি, সেক্ষেত্রে আমরা 500 টাকা থেকে 1500 টাকা এই টাকার মধ্যে ইন্টারনেট লাইন ইউজ করে থাকি। তারপর হচ্ছে অ্যাক্সেসিবিলিটি যদি আমরা চিন্তা করি তাহলে সার্ভার কম্পিউটারগুলো একটা হাইলি সিকিউর প্লেসে রাখা হয়, যাতে সবাই, যেহেতু এখানে অনেক সিকিউর ডাটা থাকে, তারপর অন্য যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় ডাটা, এই জন্য হাইলি একটা সিকিউর প্লেসে এই সার্ভার কম্পিউটারগুলো রাখা হয়। তারপর আপনার যেহেতু অনেক ডাটা প্রসেস হয়, হিউজ ক্লায়েন্ট রিকোয়েস্ট হ্যান্ডেল করতে হয়, স্বাভাবিকভাবে সিপিইউগুলো অনেক গরম হয়। তো সিপিইউগুলো ঠান্ডা রাখার জন্য এসি রুমে রাখা হয়, এবং কোনোভাবে যাতে কারেন্ট না যায় এজন্য আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয় জেনারেটর দিয়ে। আর অন্যদিকে আমাদের পার্সোনাল কম্পিউটারগুলো আমাদের বাসায় একটা হোম এনভায়রনমেন্টে থাকে। এবার সবার শেষে যদি আসি যে স্কেলেবিলিটি কীরকম, যে সার্ভার কম্পিউটারে যদি আপনার সার্ভার রিকোয়েস্ট অনেক বেশি হয় তো অন ডিমান্ড দেখা যায় যে আমরা হার্ডওয়্যার অ্যাড করতে পারি ওখানে, যে হার্ডওয়্যার সিপিইউ, র্যাম, প্রসেসর এগুলো আমরা বাড়াইতে পারি। কিন্তু পার্সোনাল কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু একটা লিমিটেড সংখ্যা আছে, ওর বাইরে আমরা বাড়াইতে পারি না। তাহলে আমরা সার্ভার কম্পিউটার এবং পার্সোনাল কম্পিউটারের পার্থক্য থেকে দেখতে পাচ্ছি যে দুইটাই আসলে কম্পিউটার, এবং দুইটাতে র্যাম, সিপিইউ, হার্ড ডিস্ক সব কিছুই থাকে, কিন্তু আপনার কাজের ধরনের উপর ভিত্তি করে বা পারপাজের উপর ভিত্তি করে কম বেশি হয় বা কনফিগারেশন আলাদা হয়। আর আরও সহজ করে যদি বলি, ধরেন আমরা যখন গেম খেলার জন্য পিসি কিনি তখন কিন্তু আমরা একটু গ্রাফিক্স কার্ড বাড়ায় কিনি, তারপর প্রসেসর বাড়ায় কিনি,
তো একইভাবে সার্ভার কম্পিউটারের জন্য কনফিগারেশনগুলো ওইভাবে নেওয়া হয়। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সার্ভার কম্পিউটার সেট আপ করার জন্য বেস্ট কস্টলি একটা এনভায়রনমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়, যেটা আমাদের একটা পার্সোনালি বা ছোট একটা কোম্পানির জন্য তৈরি করা বেশ কষ্টসাধ্য। তো এটা সলিউশন হিসেবে আমরা যেটা করি যে বিভিন্ন কোম্পানি আছে যারা এই সার্ভার কম্পিউটারের স্পেস ভাড়া দেয় বা সার্ভারের সার্ভিসগুলি দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে সার্ভিস নিই এবং এই পারপাস এবং প্রাইসিংয়ের উপর ভিত্তি করে আবার এই হোস্টিংয়ের বিভিন্ন ধরন আছে। যেমন এর মধ্যে একটা আছে আপনার, একটা হচ্ছে গিয়ে শেয়ার হোস্টিং, তারপর আরেকটা হচ্ছে আপনার ক্লাউড হোস্টিং এবং আরেকটা হচ্ছে আপনার ডেডিকেট সার্ভার। তো আমরা একটু দেখি আসলে এই হোস্টিংগুলোর মধ্যে পার্থক্য আসলে কি। তো প্রথমে আসতেছি শেয়ার হোস্টিং নিয়ে। আপনার শেয়ার হোস্টিং হচ্ছে অনেকটা শেয়ার ইন্টারনেটের মতো। যেমন আমরা যখন শেয়ার ইন্টারনেট বাসায় ইউজ করি, তো সবাই যখন একসাথে ইউজ করা শুরু করে তখন স্পেশালি সন্ধ্যার পরে তখন দেখা যায় নেটটা স্লো হয়ে যায়। তো শেয়ার হোস্টিংও একই রকম, যে একটা কম্পিউটারের মধ্যে যে সিপিইউ, র্যাম বা হার্ড ডিস্ক আছে, এটা দেখা যায় হাজারো হাজারো মানুষের কাছে এটা সেল করা হয় এবং সবাইকে বলা হয় যে আনলিমিটেড, এরকম একটা ফিচার দেওয়া হয়। তো এরকম ফিচার দেওয়ার কারণে যে একই জিনিস আসলে সবাই ইউজ করতেছে, সবার কাছে একই জিনিস সেল করতেছে। তারপর হচ্ছে যে কোনো একটা কারণে যদি কোনো একটা সাইট আপনার ডাউন হয়, তাহলে দেখা যায় যে বাকি যে সাইটগুলি আছে ওইগুলো আপনার ডাউন হয়ে যায়। এর কারণ হচ্ছে যে সবার তো আসলে একই সিপি ইউজ করতেছে। তারপর হচ্ছে আপনার শেয়ার হোস্টিংয়ে আপনার আনলিমিটেড হার্ড ডিস্ক অফার করা হয়, কিন্তু সিপিইউ বা র্যাম নিয়ে বলা হয় না। আমরা একটু পরে এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে দেখতে পারবো যে ওখানে যে প্যাকেজগুলো তৈরি করা হয়, ওই প্যাকেজগুলো তো মূলত অফারগুলো এভাবে দেওয়া হয় যে আনলিমিটেড হার্ড ডিস্ক বা আনলিমিটেড স্পেস এরকম। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আপনার শেয়ার হোস্টিং আসলে ই কমার্স সাইটের জন্য ব্যবহার করা উচিত না। এটা পার্সোনাল ইউজ অথবা পোর্টফোলিও সাইট, তারপর আপনার কোম্পানি সাইট, তারপর নিজের জন্য একটা পার্সোনাল ওয়েবসাইট থাকে যেগুলোতে খুব বেশি ভিজিট হয় না। আবার ভিজিট হইলেও মাঝে মধ্যে ডাউন থাকলে আসলে খুব একটা ইম্প্যাক্ট হয় না, কিন্তু রেগুলার কেনাকাটা হয় যেমন ই কমার্স সাইট, ওই সাইটগুলোর জন্য আসলে শেয়ার হোস্টিং ইউজ করা উচিত না। আচ্ছা, আমরা একটু এক্সাম্পলে দেখব যে হোস্টিংগার, তারপর রিসেলার ক্লাব এবং নেমচিপ থেকে। তো আমরা এই স্ক্রিনে যাই। প্রথমে আমরা হোস্টিংগারে যাচ্ছি। এখানে আমরা দেখি যে শেয়ার হোস্টিংয়ের দাম কীরকম। তো যেখানে হোস্টিং যে মেনুটা দেখতে পাচ্ছি, এখান থেকে যে ওয়েব হোস্টিং যেটা, আমরা এটাতে যাই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে মান্থলি প্রায় $4 মতো খরচ পড়বে। তারপর এখানে প্রায় $3 মতো, এখানে প্রায় $3, এখানে $4। তো দেখি এখানে আপনার অফার করছে এরকম যে এখানে 100টি সাইট রাখতে পারবেন। এখানে প্রায় মাত্র 2500 ভিজিটর মান্থলি। 2500 ভিজিটর আসলে খুবই কম একটা সংখ্যা। তারপরে যে এসএসডি হার্ড ডিস্ক, এখানে খেয়াল করেন এখানে কিন্তু কোনো সিপিইউ বা র্যামের কথা এখানে উল্লেখ নাই, যেটা আমি একটু আগে বলেছিলাম যে শেয়ার হোস্টিংয়ের অফারগুলো মূলত এরকম হয়ে থাকে। আমি আর একটু দেখি। এবার একটু রিসেলার ক্লাবে যাই। এখান থেকে যাই আমরা রিসেলার হোস্টিং থেকে, এখানে শেয়ার লিনাক্স হোস্টিং, আমরা এখানে যাচ্ছি। এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে $1.99 মানে $2 থেকে শুরু। রিনিউ করতে অবশ্য $7 করে দেওয়া লাগবে। তো এখানেও সেম, যে সিঙ্গেল ডোমেন এসএসএল সার্টিফিকেট, এই যে আনমিটার এসএসডি ডিস্ক, কিন্তু এখানেও সিপিইউ বা র্যামের কোনো উল্লেখ নেই এরকম। তারপর আবার নেম চিপে যাই আমরা, নেম চিপে কিন্তু সেম, নেম চিপে এরকম হবে। নেম চিপ থেকে যে হোস্টিংয়ে যাই, এই যে শেয়ার হোস্টিং,
এই যে এখানে যে $2 করে মাসে, এবং এখানে ডোমেন 3টে ওয়েবসাইট, এখানে 20 GB SSD, এখানে স্পেসটা উল্লেখ করা আছে, কিন্তু এখানেও কিন্তু র্যাম সিপিউর ব্যাপারে কোনো কিছু নাই, বলা নেই। সো এই হচ্ছে শেয়ার হোস্টিংয়ের ব্যাপার। তো এরপর আমরা যাব ক্লাউড হোস্টিং নিয়ে। এই যে ক্লাউড হোস্টিংটা হচ্ছে গিয়ে যে একসাথে আপনার 1000 অফ সিপিইউ, যেমন আপনার র্যাম, হার্ড ডিস্ক, প্রসেসর, এগুলি নিয়ে একটা ক্লাউড এনভায়রনমেন্ট, ক্লাউড কম্পিউটিং টেকনোলজি ইউজ করে একটা বড় একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়, যেটাকে ডাটা সেন্টার বলা হয়। তো ওইখান থেকে আপনার যতটুকু দরকার, ধরেন আপনার 2 GB র্যাম দরকার, তারপরে আপনার 2টা প্রসেসর দরকার, বা 100 GB হার্ড ডিস্ক দরকার, তো যতটুকু আপনার দরকার আপনি ততটুকুই নিতে পারবেন, যেটাকে আমরা বলতেছি টেক অ্যাস ইউনিট। তারপর হচ্ছে, এবং তারপর হচ্ছে গিয়ে আপনি যতটুকু নেবেন শুধু তার জন্য আপনাকে পে করা লাগবে। এবং এমনকি আপনার ক্লাউড হোস্টিংয়ে যদি আপনি মান্থলি পে করতে পারবেন, আওয়ারলি পে করতে পারবেন, মানে আপনি 1 ঘন্টার জন্য আপনার ক্লাউড হোস্টিং আপনার ভাড়া নিতে পারবেন। তারপর ক্লাউড হোস্টিং আপনি অন ডিমান্ড স্কেলিং করতে পারবেন। অটো স্কেলিং একটা ফিচার আছে ক্লাউড সার্ভারে, যে ধরেন কোনো কারণে আপনার র্যাম ইউজার ট্রাফিক বাড়ছে, তো সেক্ষেত্রে আপনি প্রচুর র্যাম বা সিপিইউ দরকার হয়, তখন আপনি যদি অটো স্কেলিং এনাবল করে থাকেন, তখন যখন আপনার সিপিইউ লোড বাড়বে, ওই অনুযায়ী আপনার র্যাম বা প্রসেসর অটোমেটিক্যালি অ্যাক্টিভ হবে এবং ইউজ হবে। শেয়ার হোস্টিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে স্পেস, আনলিমিটেড স্পেসকে হাইলাইট করা হয়, কিন্তু র্যাম এবং প্রসেসরের কথা তেমন একটা উল্লেখ করা হয় না। কিন্তু ক্লাউড হোস্টিংয়ের ব্যাপারে, পুরো ক্লাউড হোস্টিংয়ের ব্যাপারে আপনার র্যাম এবং প্রসেসরকে হাইলাইট করা হয়। অর্থাৎ ক্লাউড হোস্টিংয়ের যে প্যাকেজগুলো হয়ে থাকে, এগুলো মূলত আপনার র্যাম, প্রসেসর এবং হার্ড ডিস্কের উপর বেস করে হয়ে থাকে। আমি একটু পরে এক্সাম্পল দেবো, তাহলে বুঝতে পারবেন আর ভালো করে। তারপর ক্লাউড সার্ভার হচ্ছে অনেক হাইলি রিলায়েবল। এটা কীরকম, ধরেন কোনো একটা প্রসেসর বা র্যাম নষ্ট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে ক্লাউড সার্ভার যেহেতু হাজার হাজার আপনার র্যাম বা হার্ড ডিস্ক বা প্রসেসর একসাথে থাকে, তাহলে একটা নষ্ট হলে অন্যটা দিয়ে এটা আপনার সার্ভিসটা দেওয়া হয়। তো এই জন্য আপনার ক্লাউড সার্ভার হচ্ছে হাইলি রিলায়েবল, এবং এমন হয় যে দেখা যায় যে 2-3 বছর একবার সার্ভার ডাউন হয় না, মানে এত রিলায়েবল। এবং এই জন্যই আপনার ই কমার্সের জন্য ক্লাউড সার্ভার ভালো। তো ক্লাউড সার্ভিস আসলে প্রোভাইড করে কারা? ওয়ার্ল্ডে অনেক বড় বড় অনেকগুলো কোম্পানি আছে যারা ক্লাউড সার্ভিস প্রোভাইড করে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে অ্যামাজনের AWS আছে, তারপর আপনার গুগলের আছে গুগল ক্লাউড, তারপর মাইক্রোসফটের আছে মাইক্রোসফট অ্যাজিউর, এবং আরও একটি আছে, এটা হচ্ছে ডিজিটাল ওশান। তো আমরা ডিজিটাল ওশানে গিয়ে দেখি যে প্রাইসিংটা কীরকম। এখানে আমরা ডিজিটাল ওশান আছে, এখান থেকে যে প্রাইসিং যে সেকশনটা আছে এখানে যাই। এখানে যাওয়ার পর এখানে যে ড্রপলেট, এখানে এই যে ড্রপলেট আছে, এখানে এই যে ড্রপলেটে গেলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমি একটু আগে বলেছিলাম যে ক্লাউড সার্ভার ডিল করে র্যাম, সিপিইউ এবং এগুলির উপর বেশ করে। অর্থাৎ ক্লাউড সার্ভার প্যাকেজগুলোতে র্যাম, সিপিইউ, তারপর আপনার হার্ড ডিস্ক, এগুলি সব একদম ক্লিয়ার করে উল্লেখ করা থাকে। এখানে আনলিমিটেড কিছু থাকে না, সব কিছু লিমিটেড থাকে এখানে। এখানে 512 MB হচ্ছে র্যাম, তারপর একটা সিপিইউ, ভার্চুয়াল একটা সিপিইউ, তারপর 500 GB ট্রান্সফার, তারপর হচ্ছে SSD হচ্ছে 10 GB। তো এটা হচ্ছে $4 করে পড়বে, কিন্তু $4 আসলে কমার্স সেটের জন্য কম হয়ে যায়। তারপর যেখানে 2 GB র্যাম, তারপরে এখানে সুবিধা হচ্ছে যে এখানে যেই র্যাম, তারপরে সিপিইউ এবং SSD যেই ওই অ্যামাউন্টে উল্লেখ করা আছে, আপনার জন্য এগুলি ডেডিকেট করা থাকবে। এগুলি আপনার ছাড়া অন্য এগুলি কেউ শেয়ার হোস্টিংয়ের মতো যে একই জিনিস আসলে সবাইকে দেওয়া হয় না, যে এখানে যেটা আপনি যেটার জন্য পে করবেন অতটুকু আপনার থাকবে। তো এই জন্য আপনার ক্লাউড সার্ভার বেশ ভালো। আচ্ছা, এবং তারপরে হচ্ছে এরপর হচ্ছে ডেডিকেট হোস্টিং।
আচ্ছা, ডেডিকেট হোস্টিংটা হচ্ছে যে আমরা আগে যে বলেছিলাম যে একটা কম্পিউটারকে অনেকজনের মধ্যে ভাগ করে দেওয়া হয় এবং ওইটাকে শেয়ার হোস্টিং বলা হয়। কিন্তু ওই একটি কম্পিউটার যদি অনেকের মধ্যে ভাগ না করে ডেডিকেটেডলি আপনাকে বা একজনকে দেওয়া হয়, তখন ওইটাকে ডেডিকেট হোস্টিং বলা হয়। তো ডেডিকেট হোস্টিং আপনারা বুঝতেই পারছেন যে আস্ত একটা কম্পিউটার বা আস্ত একটা সিস্টেম, একটা এনভায়রনমেন্ট একটি কোম্পানিকে বা একজনকে দেওয়া হয়, তো সেক্ষেত্রে এটা অনেক কস্টলি হয়ে থাকে। তো ডেডিকেট হোস্টিং আসলে দরকার কাদের জন্য হয়? ডেডিকেট হোস্টিং দরকার হয় যে লার্জ কর্পোরেশন, যেমন আপনার গভর্নমেন্টের বিভিন্ন ইনস্টিটিউশন আছে যাদের ডাটা অনেক হাইলি সিকিউর থাকে এবং তারা গভর্নমেন্ট চায় না যে তার ডাটা বাইরের থেকে কেউ অ্যাক্সেস করুক। তো সেক্ষেত্রে আপনার ডেডিকেট হোস্টিং ইউজ করে থাকে। তারপর ব্যাংকিং ইনস্টিটিউশনগুলো আছে, ব্যাংকগুলো ডেডিকেট হোস্টিং ইউজ করে থাকে। তারপর অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, তারাও আপনার ডেডিকেট হোস্টিং ইউজ করে থাকে। তো আমরা দেখি ডেডিকেট হোস্টিংয়ের প্রাইসিং কীরকম, একটু রিসেলার ক্লাবে গিয়ে দেখি। এই যেখান থেকে রিসেলার, এই যে ডেডিকেট সার্ভার এখানে আছে, এখানে এই যে ডেডিকেটেড সার্ভার, এখানে দেখি আমরা প্রাইসটা কীরকম। যে এখানে এখানে শুরু হয় $80 দিয়ে। আর এখানে কিন্তু ক্লিয়ারলি সব বলা আছে যে এখানে আপনার প্রসেসরটা কী হবে, কয়টা কোর থাকবে, র্যাম কতটুকু হবে, তারপর আপনার আপনার হার্ড ডিস্ক স্পেস কতগুলো থাকবে, তারপর আপনার ব্যান্ডউইথ কতগুলো থাকবে, একদম ক্লিয়ারলি সব কিছু আপনার উল্লেখ থাকবে। তো এখানে $80 থেকে শুরুই হয় এখানে রিসেলার ক্লাবে। তারপর নেম চিপে দেখি, নেম চিপেও আছে আপনার। এই যে হোস্টিং, এখান থেকে এই যে ডেডিকেট সার্ভার, যে এখানেও আপনার প্রায় $48 থেকে শুরু হয়। এখানে এখানে $48 থেকে শুরু হয়। এখানে যে 4টা কোর, 8 GB DDR4 র্যাম, তারপরে 240 GB SSD হার্ড ডিস্ক, তারপরে 100 TB আপনার ব্যান্ডউইথ। তো এইভাবে আপনার ডেডিকেট সার্ভার কনফিগারেশন বা প্রাইসিংগুলো হয়ে থাকে। তো আশা করি বিভিন্ন সার্ভার সম্পর্কে আপনার ধারণা পেয়েছেন, প্রাইসিং সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। তো এবার সবার শেষে আমরা আসি যে আমাদের জন্য, আমাদের ই কমার্স সাইটের জন্য কোন হোস্টিং দরকার। তো আমাদের ই কমার্স সাইটের জন্য হচ্ছে আমাদের আসলে ক্লাউড হোস্টিং লাগবে, কস্ট, তারপরে আপনার ওভারঅল পারফরমেন্স সব কিছু হিসাব করে। এখন এরপরও প্রশ্ন আসতে পারে যে আসলে আমরা কোনটা দিয়ে শুরু করতে পারি বা কোন প্যাকেজটা দিয়ে শুরু করতে পারি। তো আমি কস্টের দিকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা ডিজিটাল ওশন দিয়ে শুরু করলে আমি সাজেস্ট করব যে আপনার ডিজিটাল ওশন দিয়ে শুরু করতে পারেন, যে এটায় কস্ট একটু কম এবং সার্ভিস বেশ ভালো। তো ই কমার্সের জন্য আমি সাজেস্ট করব যে আপনি 2 GB র্যাম নেন মিনিমাম, তারপর সিপিইউ একটা বা দুইটা মিনিমাম সিপিইউ আসলে নেওয়া উচিত। তো 2 GB র্যাম, দুইটা সিপিইউ এবং 3000 GB, এই যে প্যাকেজটি, এইটি আপনি নিতে পারেন, যে $18 করে আপনার মান্থলি পড়বে। এটা নিলে মোটামুটি ই কমার্স সাইটের জন্য আপনি শুরু করতে পারেন। এরপর আপনার লোড বাড়লে বা আপনার নিড বাড়লে আপনি আস্তে আস্তে এটা ক্লাউড সার্ভার যেহেতু স্কেল করা যায়, আপডেট করা যায়, আপনি নিজের মতো করে করে নেবেন। তো এই হচ্ছে হোস্টিং সম্পর্কে সব কিছু। এবং এর পরের লেসনে আমরা একটা ফ্রি ই কমার্স সাইট ক্রিয়েট করব।